নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আগামীকাল সকাল 7টা থেকে 142টি আসনের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়াবে বাংলা। দক্ষিণবঙ্গে আগামীকাল ভোট, সেই ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ হলো প্রথম দফার ভোটের মতো দ্বিতীয় দফার ভোটও যেন শান্তিপূর্ণ হয় এবং তার জন্য একাধিক পদক্ষেপ, কড়া পদক্ষেপ, একটা তালিকা, কমিশনের তালিকা। সেই তালিকা কি না, উদ্বেগ তালিকা, যে তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলার গতি প্রকৃতি জানবো আমি, আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, যে কোনো মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ সামনে আসতে পারে। তবে এই মামলা যখন শুনানি হয়েছে দুপুর 2 থেকে প্রায় 1 ঘন্টা, সেই সময় কমিশনের তরফে এটা দাবি করা হয়েছে যে কলকাতার যে সিইও দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে ইতিমধ্যেই 21 তারিখে, অর্থাৎ প্রথম যে তালিকাটা ছিল সেই তালিকার পাশাপাশি 27 তারিখ গতকালই যে তালিকা প্রকাশ করেছিল তারা, সেই তালিকা প্রত্যাহার করার জন্য ইমেল করা হয়েছে এখান থেকে। কিন্তু সেই পদ্ধতিটা কতটা সম্পূর্ণ হলো না হলো, নাকি মামলাটাকে এড়িয়ে যাওয়ার একটা কৌশল, কারণ একটা মাত্র রাত রয়েছে তারপরই ভোট, পুরোটা নির্দেশনামা দেখার পরে বিষয়টা স্পষ্ট হবে। এবং কমিশনের তরফে বারবার এটা বলা হয়েছে যদি এই মুহূর্তে এই নতুন করে বিজ্ঞপ্তি যেটা প্রকাশ, যেখানে প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলা হয়েছে, যেখানে ওরি লিস্ট বা উদ্বেগ তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে যদি কোনো রকম ভাবে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট দেয়, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে কমিশনের একটা প্রশ্ন উঠে যাবে এবং আদালত যেন সেই পথে না হাঁটে, এমনটা সওয়ালে জানিয়েছে কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী। যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাঁচাছোলা ভাষায় কমিশনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন, একই সঙ্গে তিনি জানিয়েছেন গতকাল তিনি কালীঘাট থানায় গিয়েছিলেন ইলেকশন এজেন্টের সঙ্গে, সেখানে থানার ওসিরা যেভাবে বিহেভ করছে একজন সাংসদের সঙ্গে, কার্যত মনে হচ্ছে এ রাজ্যে গণতন্ত্রের কোনো পরিস্থিতি নেই। এবং যে সংখ্যাটা 350 ছিল সেই সংখ্যাটা এই মুহূর্তে প্রায় 4000-এর কাছাকাছি দুটো তালিকা মিলিয়ে। কাজে সব মিলিয়ে যেভাবে এই ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন, সেটা কোনো সুষ্ঠু গণতান্ত্রিক দেশের পক্ষে এটা মেনে নেওয়া যায় না। এবং কমিশন যে তালিকা প্রকাশ করছে তার 99% প্রত্যেকটি হয় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো টায়ারের একজন সে সদস্য। এটা চলতে পারে না। মামলা শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত করেছে, মনে করা হয়েছে যে কোনো সময় এই রায় সামনে আসতে পারে। অতনু, ধন্যবাদ। না, এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি। অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে, ও গন্ডগোল করছে। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানায় জন্য কি অমুক কমপ্লেন্ট এসছে, এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে। পুলিশ তারপরে তদন্ত করে দেখবে যে এদের মধ্যে কোনো চার্জ আছে নি আছে, এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নি আছে। আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখা জন্য কি ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে। অনেকগুলো মোটিভেটেড থাকতে পারে কিন্তু অনেকগুলো সত্যিও থাকতে পারে। আমরা কোনোদিন বলি না আপনি একে অ্যারেস্ট করুন ওকে অ্যারেস্ট করুন, এটা আমরা জানি কি আইন কি আছে নি আছে, ল কি আছে নি আছে। কমিশনের মানসিকতা নিয়ে প্রশ্ন কল্যাণের। যে নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, আগের একটা নোটিফিকেশন হাইকোর্ট স্টে করে দিয়েছিল, 800 লোকের নাম দিয়েছিল যে এদেরকে তুমি করতে পারবে না, টাচ করতে পারবে না যদি না কোনো ক্রিমিনাল কেস থাকে। এরপরও 27শে এপ্রিল একটা নোটিফিকেশন বার, তাতে সেই লোকগুলোর নাম রইল, প্লাস হচ্ছে 3500 আরও লোকের নাম রইল, প্রায় 4000 4500 লোকের নাম দিয়ে বিভিন্ন কেন্দ্র ধরে ধরে, স্পেশালি ভবানীপুর কেন্দ্রে, সেই কেন্দ্রে ধরে ধরে এদেরকে অ্যারেস্ট করার জন্য বললো, প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বললো। আমরা যখন কোর্টে মামলা করছি তখন ইলেকশন কমিশন একটা অর্ডার দিল কোর্টকে, যেই ফাইল করলাম সঙ্গে সঙ্গে ব্যাকডেটে ক্যান্সেল করে দিল। ইলেকশন কমিশন বুঝে গেল কিন্তু অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। কমিশনের তালিকায় তুঙ্গে তোরজা। প্রথম কথা, সংবিধানে ট্রাবল মেকার বলে কোনো শব্দ নেই। আগের দিন হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে এই ধরনের ট্রাবল মেকার শব্দবন্ধ ব্যবহার করা যায় না, এইভাবে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যায় না। তারপরও এরা এতটা নগ্ন হয়ে গিয়েছে, এদের চেহারাটা বিজেপির কৃতদাসত্ব করতে করতে এরা আবার সেকেন্ড ফেজে সেই কাজ করতে চলেছে। ট্রাবল মেকার কোথায় যায়? জাহাঙ্গীর খানের বাড়িতে যাচ্ছে, জাহাঙ্গীর খান ট্রাবল মেকার। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এমন কোনো কেস নেই যেটা জাহাঙ্গীর খান অভিযুক্ত রয়েছে বা বেল নেননি, এরকম কোনো পেন্ডিং কেস এখনো নেই। আমরা যারা প্যাশন থেকে রাজনীতি করি আমরা গুন্ডা, ইলেকশন কমিশন কি প্রমাণ করতে চায়? ঘুরপথে সবাইকে গুন্ডা বানাতে চাইছে। দুষ্কৃতি মানেই পশ্চিমবঙ্গে কোনো না কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত। যে কোনো দুষ্কর্ম, সে মহিলাদের ওপরে হোক, সে ব্যাংক ডাকাতি হোক, চাকরি চুরি হোক, কয়লা চুরি হোক, চাল চুরি হোক, যে কোনো ধরনের দুষ্কর্ম
সব দরজা গিয়ে তৃণমূলের দরজায় গিয়ে ঠেকেছে এবং সমস্ত সুতো তৃণমূলের হাতে রয়েছে। দুষ্কৃতিকারীরা তৃণমূলই হলে কি দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া যাবে না? যে যেখানে আছেন তার বিরুদ্ধে যদি এরকম কোনো ইতিহাস থাকে তাহলে সেইখানে ঐতিহাসিক নজিরবিহীন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কিনা ইতিহাসের কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে। বাংলার ভোটে এবার সাঁজোয়া গাড়ি, কোনো রকম কোনো অশান্তি রুখতে এই সাঁজোয়া গাড়ি ব্যবহার করা হবে। বর্ধমান দক্ষিণে এই সাঁজোয়া গাড়িতে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় সাঁজোয়া গাড়ি থেকেই নজরদারি। দ্বিতীয় দফার নির্বাচনে অত্যন্ত স্পর্শকাতর বিধানসভাগুলি অন্যতম বর্ধমান দক্ষিণ বিধানসভা। এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্তমান বিধায়ক, যার নাম রয়েছে কমিশনের অডিট তালিকায় অর্থাৎ গোলমালকারী সম্ভাব্য তালিকায়, সেই বর্ধমান শহরে এই মুহূর্তে দেখা যাচ্ছে সাঁজোয়া গাড়ি তারা কিন্তু ভিজিট করছে এবং একাধিক জায়গা তারা কিন্তু টহল দিচ্ছে। ভিতরে বেশ কয়েকজন জওয়ান রয়েছে এবং সিআরপিএফ এর এই গাড়ি কিন্তু গোটা বর্ধমান শহর চষে বেড়াচ্ছে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট করার উদ্দেশ্যে। ক্যামেরা সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, বর্ধমান। দ্বিতীয় দফার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এবার এই ভোটের নজরদারিতে এনআইএ, এই কেন্দ্রীয় সংস্থা কেন ব্যবহার হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, কিভাবে তারা নজরদারির কাজ চালাবে। নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছি আমরা, এই এনআইএ কোথায় কিভাবে কাজ করবে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, 7টি স্পেসিফিক জায়গা এনআইএ আধিকারিকদের বলে দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে সেই সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে তারা শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে বারুইপুর পুলিশ জেলাতে তারা ইতিমধ্যে বারুইপুর পুলিশ জেলাকে এসপি তার সঙ্গে যোগাযোগ করেছেন। কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙড় ডিভিশনে তারা যোগাযোগ করেছেন এবং ইতিমধ্যেই কলকাতা শহরের কসবা থানায় এনআইএ আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, আনন্দপুর থানায় পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে বর্ধমান, হুগলি, নদিয়া, ব্যারাকপুর কমিশনারেট এবং ডায়মন্ড হারবার পিজির বিষ্ণুপুর থানা, এই সমস্ত জায়গা যে স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে, যেখানে অতীতে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেছে বা বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনা ঘটেছে বা শুট আউটের মতো ঘটনা ঘটেছে, সেই সমস্ত জায়গা সম্পর্কে তারা ইতিমধ্যে খোঁজ খবর করা শুরু করেছে। আগামীকাল যেহেতু নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের বিস্ফোরণ বা বোমা উদ্ধারের ঘটনা যাতে না ঘটে, সেক্ষেত্রে এনআইকেও কিন্তু কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যে এনআই আধিকারিকরা বিভিন্ন যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সেই জায়গাগুলো তাদের পৌঁছে গিয়েছে এবং জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই গত দুদিন আগে উত্তর কাশীপুর থানা এলাকায় যে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় নির্বাচন কমিশন এনআইকে তদন্তভার তুলে দিয়েছে। এনআই তার তদন্ত করছে। মার্চ মাসে বিজয়গঞ্জ থানা এলাকায় বিস্ফোরণে একজন মৃত্যু হয়েছিল, 2 থেকে 3 জন জখম হয়েছিল। সেই মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইকে তুলে দিয়েছিল। সেই মামলা এনআই তদন্ত করছে, অর্থাৎ একটা ভাঙড় ডিভিশনের ক্ষেত্রে। অন্যদিকে ব্যারাকপুরের গত 1.5-2 বছরে একাধিক বিস্ফোরণ বা শুট আউটের মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনার মধ্যে বেশ কিছু মামলা এনআই ইনভেস্টিগেশন করছে। সেক্ষেত্রে এই জায়গাগুলো সম্পর্কে এনআই ওয়াকিবহল বা এই সব জায়গাতে কারা কারা দুষ্কৃতি রয়েছে বা এনআই যাদের অতীতে যাদের গ্রেপ্তার করেছিল, যারা এনআই কাস্টডিতে ছিল, তাদের জিজ্ঞাসাপত্র এই এলাকাগুলো সম্পর্কে এনআই বেশ কিছু তথ্য তারা আগেই পেয়েছিল। সেই কারণেই এই বোমাহীন ভোট নির্বিঘ্নে করার ক্ষেত্রে এনআইকে কিন্তু কাজে লাগানোর কিছু সিদ্ধান্ত নেওয়া যায়। ইতিমধ্যেই 7টি জায়গার কথা বলা হচ্ছে, যে 7টি জায়গায় এনআইটি যাবে এবং তারা যাওয়ার শুরু করে দিয়েছে। কসবা থানায় তারা গিয়েছিলেন, তারা আনন্দপুর থানায় গিয়েছিলেন, কারণ আনন্দপুর থানা এলাকার মধ্যে গুলশান কলোনি পড়ে। গুলশান কলোনি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে, সেখানে শুট আউটের ঘটনা ঘটেছে, সেখানে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। এই কারণে এই জায়গাগুলোতে বাড়তি নজরদারি রাখার জন্য কিন্তু এনআইকে ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ। অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, তাকেই এবার দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার করেছে নির্বাচন কমিশন এবং তা নিয়েই নানা বিতর্ক। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ফলটাই কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না। অজয় পাল শর্মা এসে শান্ত ফলটাকে গরম করার চেষ্টা করছে।
অজয় পাল শর্মা উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, তাকে এবার দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় যান। প্রথমে যান ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের পার্টি অফিসে। এরপর জাহাঙ্গীর খানের পাড়ায়। जहांगीर खान का घर कौन सा जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে অজয় পাল শর্মাকে বলতে শোনা যায়, ভোটারদের ভয় দেখানোর খবর পেলেই কড়া পদক্ষেপ করা হবে। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ফলতায় কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না। অজয় পাল শর্মা এসে শান্ত ফলতাকে গরম করার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের পুলিশ কর্তা, তাকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের নেতা সমাজবাদী পার্টির अखिलेश यादव। शायद ये वही अधिकारी हैं जिन्होंने बड़े पैमाने पर अन्याय किया लोगों के ऊपर। मुझे नहीं पता है कि वीडियो कहां से और कहां पोस्ट हो गया, लेकिन अगर किसी अधिकारी का और आईपीएस अधिकारी का ये व्यवहार है तो उसके खिलाफ कार्रवाई करनी चाहिए। মঙ্গলবারও ফলতায় যান পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। এদিন যখন অজয় পাল শর্মার কনভয় জাহাঙ্গীর খানের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছে, তখন তৃণমূল কর্মীরা স্লোগান দেন। উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভার, তার একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ভালো লাগলো এটা দেখে যে আপনি ফ্যান্টা কাপ স্টাইলে মজা করছেন। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন, পশ্চিমবঙ্গ সব সময় তৃণমূল। অজয় পাল শর্মাকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূলও। প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে কোনো পুরুষ নেই, সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো এটা কোন आईनी पद्धतिर मध्य पड़े? सिंघम होके रहिए, उत्तर प्रदेश में रहिए। हम लोग है यहाँ पर पुष्पा जैसे, आपको बोल देंगे कि हम लोग झुकेंगे नहीं। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। জাহাঙ্গীরের কোনো কথার কোনো উত্তর বিজেপি দেবে না। তার কারণ বিষয়টি বিজেপির সঙ্গে জাহাঙ্গীরের নয়, বিষয়টি নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীর। নিউজ 18 বাংলা। ভোটের আগের দিন মদ, টাকা, শাড়ি বিলি করছেন বিএলও তৃণমূলের হয়ে ভোট দেওয়ার জন্য। অভিযোগ করছে বিজেপি। বিজেপির এই অভিযোগ বাগদায়। কে এই বিএলও, কি অভিযোগ তার বিরুদ্ধে? কমিশনে অভিযোগ জানানো হয়েছে। জানবো, অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অনিরুদ্ধ, দেখো অতনু, একদমই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই বিএলও অর্থাৎ অমৃত বিশ্বাস, যিনি 157 নম্বর পার্টের বিএলও বাগদার,
তার বিরুদ্ধে অভিযোগ তিনি গতকাল রাতে ওই এলাকায় শাড়ি এবং টাকা বিলি করেছেন। সেই অভিযোগ তোলবার পরেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করে বিজেপির তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ এই বিএলওকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে রীতিমতো শাড়ি উদ্ধার করেছে, যে শাড়ি বিলি করা হচ্ছিল সেই শাড়ি উদ্ধার করেছে, তা বাজেয়াপ্ত করেছে। এবং এই বিএলওকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আনার পরে যখন সত্যতা প্রমাণিত হয় তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং যা নিয়ে রীতিমতো বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই বিএলও তৃণমূলের হয়ে কাজ করছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে বিজেপি রীতিমতো চক্রান্ত করে এই বিএলওকে ফাঁসিয়েছে। কারণ বিএলও নির্বাচন কমিশনের বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনের প্রতিনিধি বলেও দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। অতনু, ধন্যবাদ। দেখুন, বাগদায় কনিয়ারা 2 এর 157 নম্বর বুথে অমৃত বিশ্বাস বিএলও, যিনি ওই বুথে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে শাড়ি, লিকুইড এবং অর্থ দিয়ে দিয়ে মানুষকে প্রলোভন দেখাচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। সুতরাং আমি তখন কমপ্লেন করি এবং কমপ্লেনে পুলিশ পৌঁছে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। সবে একটা নাম এসছে এবং পরপর নামগুলো আমাদের কাছে আসুক, পরপর নামগুলোকে বলে তাদের উচিত শিক্ষা এবং যাতে অ্যারেস্ট হয় সেজন্য আমরা দেখছি। আমাদের বিএলও অফিসার কেন আমাদের কর্মী হতে যাবে? ওখানকার বুথ সভাপতি আমাদের আলাদা, ওখানকার মেম্বার আলাদা, আমাদের জিপি অঞ্চল কমিটি আলাদা, নির্বাচন কমিটি আলাদা। সেখানে অমৃত বিশ্বাস বলে আমার এই ব্লকে কেউ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপিদের চক্রান্ত। আমাদের আর শাড়ি আর কি বললেন টাকা এইসব আমরা দিতে যাবো ওখানে? এগুলো বিরোধীরা করছে। চায়ের দোকানে শুনলে বুঝতে পারবেন এই কাজগুলো বিরোধীদের কাজ, এটা আমাদের নয়। ওদিকে আবার হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি নাকি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। আপনি তো নিজের থেকে দেননি, আপনি তো নিজের থেকে দেননি, আপনি তো নিজের থেকে দেননি। আপনারই এরা যা চিটিং মাটি করেছে না, এই বাইরে একটা ব্যবসা আছে। যদি নিজে থেকে দিতেন তাহলে জানতাম যে হ্যাঁ আপনি নিজে থেকে দিয়েছেন। এই নতুন ক্লাব আমি নিজের টাকা কিনে দান করেছি। নিজের টাকায় করেননি, নিজের টাকায় করেননি, নিজের টাকায় করেছেন। কার টাকা করেছি? থাকলে টাকা চুরি করা টাকা মাইকির মতো। আপনি আপনার কথা বলছেন। তাহলে একটা ওই দুধ বিক্রি করে তুমি এত টাকার মালিক বললেন, তাহলে তুমি কি করে? আরে তুমি অন্যজনকে বলছো, আমাদের পরিবেশকে আমাদেরকে বলছো। তুমি আজকে আমাদের শাসক দল থেকে আমাদেরকে লাঠি মেরে শাসক দল চিটিংবাজি করতে কি করবে? চিটিংবাজি করতে তুমি চলে গেলে। চিটিংবাজি ফলক যারা এরকম করতে ভুগতে যাবে। বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা, তার বিরুদ্ধে অভিযোগ বাড়ি বাড়ি গিয়ে তিনি হুমকি দিচ্ছেন। 4 তারিখের পর দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। কমিশনে ভিডিও জমা দিয়েছে তৃণমূল। আপনি তো নিজের থেকে দেননি, আপনারই এরা যা চিটিংবাজি করেছে না। বিজেপি প্রার্থী বাড়ি গিয়ে ভোটারদের সন্ত্রস্ত করছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে জানানোর পরেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা জানি না নির্বাচন কমিশন শুধু একটা দলের জন্য না সব দলের জন্য। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, তাদের সব ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। প্রার্থী যদি ভোটারদের গিয়ে ভয় দেখায়, প্রচার শেষ হয়ে যাওয়ার পর কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সাধারণ ভোটাররা ভীষণ রকম সন্ত্রস্ত হয়ে থাকবে। তাই এই বিষয়ে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এত ইলেকশনের এত আবহাওয়া, মানুষের ভোট মানুষ দিতে পারবে, উৎসবের মেজাজে মানুষ আছে, আর সেখানে আমরা কেন আমরা শাসক দলের বিরুদ্ধে কথা বলতে চাবো? অভিযোগ তো ভুরি ভুরি এখন শাসক দল অভিযোগ বারে বারে করছে সব জায়গায়, এটা আমার কিছু বলার নেই। ওদিকে হুগলির বলাগড়ে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ। হুগলির বলাগড়ে অভিযোগ উঠছে কি না বিজেপি নেতা নাকি গাড়িতে করে টাকা বিলি করছিলেন। ইট পর্যন্ত পড়ে আছে, টিএমসির হারমাত বাইনি আছে 3-4টে পাথর ওরকম। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, কিন্তু গাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের যারা আছেন, দুষ্কৃতী বলবেন যাই বলেন না কেন, সদল বলে দুষ্কৃতীরা এসে আমার ইলেকশন এজেন্ট এবং আমার মন্ডল সভাপতির উপর অ্যাটাক করে। এখানে কোনো রকম একগাদা কোনো লোক ছিল না, ওরা ওদের ড্রাইভার নিয়ে জাস্ট এসছে। ওরা অভিযোগ তোলে যে আমাদের গাড়িতে টাকা পয়সা আমরা বিলি করতে এসেছি, গাড়ি সার্চ করেছে, আমাদের গাড়িতে কিছু পাইনি। শুধু নিজেকে হাইলাইট করার জন্য
এবং যে পরবর্তীকালে আমার তো মনে হয় যদি সুমনা হেরে যায় তখন বলবে দেখো আমার গাড়িতে হামলা হয়েছিল বলে আমি হেরে গেছি, বা নিজেকে হাইলাইট করার জন্য এসব করছে। এরকম কোনো ঘটনা আমাদের দলের কর্মীরা খুব সংযত, আমাদের দলের কর্মীরা খুবই সুষ্ঠুভাবে আমরা নির্বাচনের সঙ্গে করছি। সেখানে নিছকই এটা একদম পুরো নিজেকে হাইলাইট করার জন্য এসব ঘটনা। সন্দেশখালী 2024 লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী, শিরোনামে থাকতো এই সন্দেশখালী। 2026 আরও একটা ভোট, এবার বিধানসভা ভোট। তার আগে সন্দেশখালীর হাওয়া কেমন? চব্বিশে লোকসভা ভোটের মুখে সন্দেশখালী নিয়ে শোরগোল পড়ে যায়। 24-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিসাররা। মূল অভিযুক্ত হিসেবে আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দিকে। গ্রামবাসীরাও গর্জে ওঠেন শাহজাহানের বিরুদ্ধে। করতে থাকেন জমি দখল থেকে নারী নির্যাতনের মতো একের পর এক বিস্ফোরক অভিযোগ। নদী জঙ্গলে ঘেরা সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। একসময় সিপিআইএম এর গড় ছিল সন্দেশখালী। 2016 সালে ভোটে ঘাসফুল। 2021-এও তৃণমূল জেতে 39,000 ভোটে জয়ী হন সুকুমার মাহাতো। 24-এ তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার শাগরেদদের বিরুদ্ধে আন্দোলনে নামেন সন্দেশখালীর মহিলারা। অন্যতম মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। 24-এর লোকসভা ভোটে তাকে বসিরহাট কেন্দ্র থেকে টিকিট দেয় বিজেপি। তৃণমূলের কাছে তিনি হেরে যান 3,33,000 ভোটে। এই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা আসন। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে সন্দেশখালীতে এগিয়ে ছিল বিজেপি। তারা 8,000 ভোটের লিড পায়। এবার রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে প্রার্থী করেছে বিজেপি। এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটা রক্ত থাকবে না, একটাও ছাড় পাবেন না। যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সন্দেশখালীকে ছোট করা হয়েছিল, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে সোজা গিয়ে বলা হয়েছিল যে সাদা কাগজে তোমরা সই করো। সেই কাগজগুলো বিজেপির নেতারা চিঠি আকারে ভরে জমা দিয়েছিল শ্লীলতাহানির অভিযোগ করে। একথা সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়ালের। এবার সুকুমার মাহাতোকে টিকিট না দিয়ে সন্দেশখালীতে তৃণমূল প্রার্থী করেছে ঝর্ণা সর্দারকে। এই কেন্দ্রের বিজেপির প্রার্থী সনদ সর্দার। কংগ্রেস সিপিএমও এখানে প্রার্থী দিয়েছে। এসআইআর সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়েছে 25,613 জনের নাম। এবার ভোটে কি ভাবছে সন্দেশখালী? সেখানে এবার কোন ফুল ফুটতে চলেছে? টিএমসি এসছে, রাস্তাঘাট, পানীয় জল, তারপর বিদ্যুৎ ব্যাপক হারে পৌঁছে দেওয়ার প্রত্যেক বাড়িতেই। তাছাড়া কিছু টিউবওয়েল সেটা হয়েছে। উন্নয়ন তো ভালোই হয়েছে, রাস্তাঘাট আপনি দেখতেই পাচ্ছেন যথেষ্ট ডেভেলপ, সব কিছু উন্নয়ন মোটামুটি ঠিকঠাকই আছে। সন্দেশখালী এই নামটা বারবার রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতির চর্চায় জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু সেই সন্দেশখালীতেই পরিকাঠামো ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এইভাবেই আর্সেনিক মুক্ত জলের প্ল্যান্ট বিভিন্ন গ্রামে গ্রামে বসানো হয়েছে। যদিও তাদের দাবি এই উন্নয়ন যেন আগামী দিনেও সন্দেশখালীতে বজায় থাকে। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, সন্দেশখালী, উত্তর 24 পরগনা।